আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত এবং অপসনির ফারবা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আমরা প্রতিবারই কোনো না কোনো রোগ, তার লক্ষণ, তার রোগটি নির্ণয়, চিকিৎসা এগুলো নিয়ে আলোচনা করি। কিন্তু এই যে ব্যাপক কর্মযজ্ঞ, এই যে মানসিক স্বাস্থ্যসেবা, এই স্বাস্থ্যসেবা যারা প্রোভাইড করছেন বা এই স্বাস্থ্যসেবা এই প্রোভাইড করার পেছনে যারা ভূমিকা রাখছেন, আমরা কিন্তু সেগুলো নিয়ে কথা বলি না। বা এই মানসিক স্বাস্থ্যসেবার বাংলাদেশে এখন কি অবস্থা, কিভাবে এই স্বাস্থ্যসেবাকে আরও মানুষের যুগোপযোগী মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আমাদের মানসিক স্বাস্থ্যের সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনাসমূহ নিয়ে। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের আজকে আলোচনা করার জন্য অত্যন্ত বিশেষ দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারুন আল রশিদ, সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব। আসসালামু আলাইকুম। এবং আমার বামে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মোত্তালেব, আহ্বায়ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি। আসসালামু আলাইকুম। আপনাদের দুজনকেই স্যার আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা সাধারণত স্যার বিভিন্ন রোগ এবং তার লক্ষণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সেই পলিসি বা ইমপ্লিমেন্টেশনস নিয়ে আলোচনা করব। আমি প্রথমে প্রফেসর হারুন স্যার আপনার কাছে আসছি। স্যার, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন স্যার? ভালো আছি। তো স্যার, এটার সাথেই আমার প্রশ্ন, এই যে স্যার ভালো থাকা বা একটা মানুষের সুস্থতার ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের ভূমিকা কতটুকু বলে স্যার আপনি মনে করেন? মানুষের ভালো থাকার যে দুইটি মানে কম্পোনেন্ট, এর মধ্যে প্রধানত কম্পোনেন্ট হলো শারীরিকভাবে সুস্থ থাকা, এবং তারপরে যে দ্বিতীয় কম্পোনেন্ট যেটা, সেটা মানসিক। একজন মানুষ যত শারীরিকভাবে যতখানি সুস্থ থাকুক না কেন, যদি সে মানসিকভাবে সুস্থ না থাকে, তার সুস্থতা কিন্তু কখনো পরিপূর্ণ হতে পারে না। তো সেই ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সুস্থতা অপরিহার্য একটা মানুষকে সম্পূর্ণভাবে সুস্থ থাকার ব্যাপারে। সেই জায়গায় আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে শারীরিক মানসিকভাবে আল্লাহ আমাকে এখনও সুস্থ রেখেছেন, সেই জন্য মহান আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমি প্রফেসর মোতালেব স্যার আপনার কাছে আসছি। স্যার, একই প্রশ্ন স্যার আপনার কাছে, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো স্যার, আপনাকে এই একই প্রশ্ন আমি আবার রিপিট করছি যে স্যার, তাহলে আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে আপনার কাছে মানসিক স্বাস্থ্যের কতটুকু গুরুত্ব সার্বিক সুস্থতার ক্ষেত্রে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু অনেক আগেই বলেছে যে একজন মানুষের স্বাস্থ্য বা সুস্থতা মানে শারীরিক এবং মানসিক সুস্থতার নামই হচ্ছে স্বাস্থ্য। তো আমরা কিন্তু শারীরিক সুস্থতাটা ভালোই বুঝি, যে কিন্তু মানুষের যে একটা মন আছে, মনেরও যে কিছু অসুখ হতে পারে। এই মনের রোগের কারণে একজন মানুষ কর্মদক্ষতা হারিয়ে ফেলে। এই মনের রোগের কারণে যে একজন মানুষ শারীরিকভাবে সুস্থ থাকলেও যে পারিবারিকভাবে অশান্তি, সামাজিকভাবে নানান সমস্যার সৃষ্টি হতে পারে। বা একজন বাচ্চা শারীরিকভাবে সুস্থ থাকলেও যে তার অতি চঞ্চলতা বা অন্যান্য রোগের কারণে যে তার লেখাপড়া, একাডেমিক কেরিয়ার বা কাজকর্ম সব দিক যে ব্যাহত হতে পারে, আমরা কিন্তু আসলে এটা একদম বাংলাদেশের মানুষ বিশেষত আমরা এটা ভুলে যাই। আমরা সবসময় একটা রোগ বলতে আমরা শারীরিক মডেল, যে একটা জ্বর হবে, একটা শরীরে ব্যথা বেদনা হবে, অথবা অজ্ঞান হবে, বিছানায় শুয়ে থাকতে হবে, আমরা আসলে রোগ বলতে এইটাই বুঝি। কিন্তু মানুষের যেটা মন আছে, মনেরও যে অসুখ হয়, তা আমরা কিন্তু আসলে এটা অনেক সময় স্বীকৃতি দিই না। কিন্তু একটা দেখেন, WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু অনেক আগেই তাদের স্টাডিতে বলেছে যে একজন মানুষ শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে যে পারিবারিক যে ক্ষতি, সামাজিক ক্ষতি, মানে আর্থিক ক্ষতির কথা বলছি, এবং রাষ্ট্রীয়ভাবে যে ক্ষতির সম্মুখীন হয় একজন মানুষ মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে, এই রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক, আর্থিক ক্ষতির পরিমাণ কিন্তু অনেক বেশি। তো কাজেই আমরা মনে করি যে আমরা শারীরিক স্বাস্থ্যকে আমরা গুরুত্ব দিব, সাথে সাথে আমরা মনের স্বাস্থ্যটাকে আসলে গুরুত্ব যদি না দিই, তাহলে আমরা একটা জাতিগতভাবে বা পারিবারিকভাবে, সামাজিকভাবে, জাতিগতভাবে আমরা আসলে খুব বেশি দূর কিন্তু এগুতে পারবো না। এটা আমাদের মনে রাখতে হবে। আমি প্রফেসর হারুন স্যার আপনার কাছেই আবার আসছি স্যার। আপনাকে আবার অভিনন্দন জানাচ্ছি স্যার, যেহেতু আপনি জাস্ট কিছুদিন আগে আপনি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশে যে নির্বাচন হলো, সেখানে আপনি নির্বাচিত সভাপতি।
ইনি পরপর 2 টার্ম স্যার আপনি সভাপতির দায়িত্ব পালন করছেন। সুতরাং জাতীয়তাবাদী চিকিৎসকের বাইরেও আমি মনে করব যে বাংলাদেশের সমস্ত চিকিৎসকদের যে কণ্ঠস্বর সেটা আপনার মাধ্যমেই স্যার প্রতিধ্বনিত হবে। সমস্ত চিকিৎসকের প্রতিনিধি আপনি স্যার হয়ে উঠছেন, অভিভাবক এবং একজন অভিভাবক হয়ে উঠছেন। তো স্যার এই যে রাষ্ট্রীয়, তার মানে স্যার আপনাকে রাষ্ট্রীয় বিভিন্ন স্বাস্থ্যগত পলিসিতে আপনাকে ভূমিকা রাখতে হবে। তো স্যার এই রাষ্ট্রীয় পর্যায়ে আমরা যদি সুষ্ঠু রাষ্ট্রীয় কার্যক্রমের কথা বলি, সেই ক্ষেত্রে স্যার মানসিক স্বাস্থ্যের ভূমিকা আছে কিনা আপনি মনে করেন? এটা তো ধরেন অপরিহার্য, কারণ মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব না দিলে পরে যে রাষ্ট্রের সার্বিক কার্যক্রমে যে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, এটা কিন্তু অবশ্যম্ভাবী। এবং আমরা বিগত এই যে 15-16 বৎসরের যে অপশাসন, আমি মনে করি সেই জায়গায়ও মানসিক বৈকল্য কাজ করেছে। কারণ একটা স্বাভাবিক মানুষ, একটা স্বাভাবিক মনের বিবেকসম্পন্ন মানুষ যে ধরনের কর্মকাণ্ড বিগত 15-16 বছর যাবৎ বাংলাদেশের মানুষের উপরে যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, এটা কিন্তু করতে পারে না। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন বিবেকসম্পন্ন মানুষ রাষ্ট্র পরিচালনায় অবশ্যই থাকা উচিত, এবং যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের মধ্যে মানসিক সুস্থতা খুব অপরিহার্য। তো সেই জায়গা থেকে বাংলাদেশে আগামী দিনে যে স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব অপরিহার্য দিতেই হবে। না হলে পরে আমাদের সামাজিক যে অবক্ষয়, সমাজে যে অস্থিরতা, সেটা কিন্তু দিনকে দিন বাড়ছে, সেটা আরও বাড়বে। এবং আমাদের রাষ্ট্রের যে সামগ্রিক যে আমরা উন্নতি চাচ্ছি, সেটা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। সেই হিসাবে আমি চিকিৎসকদের একজন আমি বলবো যে নেতা হিসাবে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেহেতু আমি আদর্শে বিশ্বাস করি, আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনিও বাংলাদেশকে একটি সমৃদ্ধ স্বাস্থ্য ব্যবস্থা উপহার দিতে চান। আপনারা জানেন যে তিনি রাষ্ট্র ব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য সংস্কার প্রস্তাব উনি পেশ করেছেন বেশ বছর 2-3 আগে, 31 দফা। তার 26তম দফায় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য তার কিছু প্রস্তাব আছে, এবং উনি ইংল্যান্ডের NHS-এর আদলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটা আমূল পরিবর্তন চান, যাতে করে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত হয় এবং সবার জন্য সমান অধিকার স্বাস্থ্যক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়। ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি, এই জিনিসটা উনি নিশ্চিত করতে চান। সেই জায়গায় মানসিক স্বাস্থ্যকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং আপনারা তো জানেনই যে ইউকেতে কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য বরাদ্দ অনেক বেশি। স্বাস্থ্য খাতের মোট বরাদ্দের 8% মানসিক স্বাস্থ্য খাতে ব্যয় হয়, বাংলাদেশে যেটা 0.5%। তো কাজে এটা আমাদের 16 গুণ বৃদ্ধি করার একটা সুযোগ আছে। আমি স্যার আবার আপনার কাছে আসবো স্যার। তো আপনি স্যার যেটা দিয়ে শেষ করেছেন, আমি সেই প্রেক্ষিতে আমি প্রফেসর মোতালেব স্যারের কাছে আসছি স্যার। যদি আমরা বাংলাদেশে বিদ্যমান ব্যবস্থার দিকে তাকাই স্যার, বর্তমানে স্যার মানসিক স্বাস্থ্যের কি অবস্থা স্যার আপনি দেখতে পাচ্ছেন? আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব আশাবাদী মানুষ, কিন্তু সমস্যা যদি আপনাকে সমাধান করতে হয়, তাহলে সমস্যাটা প্রথমে আপনাকে বুঝতে হবে যে আমার সমস্যাটা কোথায়। তাহলে সমস্যা, আপনি যে মানসিক সার্ভিস, মানসিক হেলথ সার্ভিস যে বাংলাদেশের মানুষের জন্য এনশিওর করবেন, আপনার অবস্থাটা কোথায় সেটা কিন্তু প্রথমে আপনাকে বুঝতে হবে। প্রথমে যদি আমরা উন্নত দেশের কথা বাদই দিলাম, আমি যদি সার্ক কান্ট্রিজগুলোর যদি তাকাই, তাহলে আমাদের দেশের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সংখ্যা কীরকম, বা মানসিক হাসপাতাল বা মানসিক মানে সাইকিয়াট্রিক সার্ভিস টু দ্য পেশেন্ট, বা এটার বেড কতটুকু বা আয়োজন কতটুকু, তাহলে আমরা এটা বিবেচনা করতে পারি। আমি যদি পাকিস্তানের দিকে তাকাই, পাকিস্তানে মানসিক ডাক্তারের সংখ্যা হচ্ছে 500। আর ইন্ডিয়াতে, ভারতে মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যা হচ্ছে 7000। বাংলাদেশে সেই সংখ্যা আমার মনে হয় 270 থেকে 300 এরকমই স্যার, 350। তো আমরা তো তাহলে হেলথ, ম্যান পাওয়ার, মেন্টাল হেলথ, ম্যান পাওয়ার দিক দিয়ে আমরা কিন্তু সার্ক কান্ট্রির মধ্যে আমরা পিছিয়ে আছি। উন্নত দেশের কথা আমি বাদই দিলাম। যদি মেন্টাল হেলথ সার্ভিস, সাইকিয়াট্রিক সার্ভিস আপনি যদি কনসিডার করেন, আমি যদি পাকিস্তান, ভারত, বাংলাদেশ আমি যদি কম্পেয়ার করতে চাই, ভারতে বড় বড় 3টা মেন্টাল হাসপাতাল আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট রান।
এবং অ্যাট দ্য সেম টাইম 40টা প্রদেশে 40টা মানসিক হাসপাতাল রয়ে গেছে। এবং অ্যাট দ্য সেম টাইম ভারতে 297টা মেডিকেল কলেজে মানসিক বিভাগ এবং মানসিক ওয়ার্ড রয়ে গেছে। তো পাকিস্তানের ওভারঅল চিত্র যেটা, সেটা হচ্ছে কি, সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় 4200টা বেড মানসিক রোগীর জন্য পাকিস্তানে মানসিক রোগীর জন্য প্রচলিত আছে এই মুহূর্তে। তাহলে সেই জায়গায় আমার বাংলাদেশের চিত্র আপনি বুঝতেই পারছেন। কাজেই আপনাকে যদি মেন্টাল হেলথ সার্ভিস যদি ইমপ্রুভ করতে হয়, তাহলে আপনাকে মেন্টাল হেলথ ম্যান পাওয়ারের সংখ্যা বাড়াতে হবে। তাহলে মেন্টাল হেলথ ম্যান পাওয়ারের সংখ্যা বাড়াতে হলে আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে কি, আমাদের বর্তমানে 4টা ইনস্টিটিউটে পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালু আছে, সেটা আপনি ভালো করে জানেন। তো কাজে এই সংখ্যাটা একটু বাড়াতে হবে। সাথে সাথে আজকে যত সরকারি বেসরকারি যত হাসপাতাল আছে, যেগুলোর রিকগনিশন, এগুলোর আপগ্রেডেশন, এগুলোর পিছনে যে সাইকিয়াট্রিক ওয়ার্ড আছে কিনা, সাইকিয়াট্রিস্ট আছে কিনা, তো এইগুলো যদি আমরা এনশিওর করতে না পারি, শুধু সাইকিয়াট্রিক সার্ভিস তো না, কারণ আপনার জনসংখ্যার একটা বিশাল অংশ কোনো না কোনো মানসিক রোগে ভুগে থাকেন। তাহলে আমরা যদি সর্বশেষ যে জরিপটা হয় 2018-19 যে জরিপ, 19 সালে যেটা রেজাল্ট আসে, সেটাতে দেখা যাচ্ছে যে 18.7% লোক কোনো না কোনোভাবে মানসিক স্বাস্থ্যে চিকিৎসাযোগ্য মানসিক রোগে ভুগে থাকছে। আর 12.6% শিশু কিশোর কোনো না কোনো মানসিক রোগ যেটার চিকিৎসার প্রয়োজন ভুগে থাকে। কাজেই শুধু মানসিক স্বাস্থ্য ব্যবস্থা না, টোটাল জনগোষ্ঠীকে আপনি যদি স্বাস্থ্য ব্যবস্থার যদি ইমপ্রুভ করতে হয়, তাহলে মেন্টাল হেলথ সার্ভিস আপনাকে ইমপ্রুভ করতেই হবে। অথবা যেটা বলছে সোজা কথা হইল যে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে রুগী ভর্তি, রুগীর চিকিৎসার ব্যবস্থা করতে হবে, মানসিক ডাক্তারের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সাথে সাথে যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে চিকিৎসক তৈরি হচ্ছেন, তারা যদি এই সমস্ত পেশেন্ট যদি না দেখেন, তাদের ডায়াগনোসিস যদি করতে না পারেন, তাদের যদি ম্যানেজমেন্ট যদি না দেখেন, তারা একজন ভালো ডাক্তার হিসেবে কিভাবে দেশ জাতিকে সার্ভ করবে, এটা আমার মাথায় আসে না। কাজেই যেসব দেশে মেন্টাল হেলথ সার্ভিস ইমপ্রুভড, সেই দেশের আর্থিক অবস্থাও অনেক উন্নত, সামাজিক অবস্থা উন্নত। কাজেই আপনাকে একটা দেশের যদি সামগ্রিক যদি উন্নতির কথা আমরা যদি চিন্তা করি, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, সামাজিক অবস্থানে, আপনাকে মেন্টাল হেলথ সার্ভিস আপনাকে গুরুত্ব দিতেই হবে। ধন্যবাদ স্যার আপনাকে। প্রফেসর হারুন স্যার, আমি আপনার কাছে আসছি। প্রফেসর মোতালেব স্যারের কথার সূত্র ধরে আসছি যে তার বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি স্যার, প্রতি 6 জনে একজন, বা সেটাকে 5 জনে একজনও বলা যেতে পারে, প্রায় 19% মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন। সেটি আরও 6 বছর আগের ডেটা, এবং তারপরে কোভিডের মতো একটা অতিমারি হয়েছে, নানা রকম পলিটিক্যাল আনরেস্টের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমরা ধারণা করতে পারি যে 2025 সালে এসে সংখ্যাটি আরও বেড়েছে। আমাদের অনুমান করবারও যথেষ্ট কারণ রয়েছে স্যার। এবং যদি আমি কিন্তু তার পাশাপাশি আমাদের বাংলাদেশে যদি আমি বিদ্যমান সার্ভিসের যে ঘাটতির কথাটা বলি, আমাদের একটা প্যারামিটার, সেটাকে বলে মেন্টাল হেলথ ট্রিটমেন্ট গ্যাপ, সেটি স্যার প্রায় 92%। অর্থাৎ প্রায় 100 জনের মধ্যে 92 জনই তার মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এবং স্যার বেশ কিছু কথা বলেছেন কিভাবে জনবল বাড়ানো যেতে পারে, মানসিক স্বাস্থ্যসেবা বিভিন্ন ইনপেশেন্ট মেডিকেল কলেজগুলোতে, বা একদম সাইকিয়াট্রির জন্য ডেডিকেটেড হাসপাতাল, সেসবের কথা বলেছেন, মানসিক স্বাস্থ্যসেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে বলেছেন। তো এই যে স্যার প্রায় প্রতি 5 জনে একজন মানসিক রোগে ভুগছে, আমরা যেটাকে ভাবছি হয়তো আরেকটু বেড়েছে, এবং যেখানে প্রায় 92% ট্রিটমেন্ট গ্যাপ, সেইখানে স্যার কার্যকরী আমরা কি পদ্ধতি বা কি ব্যবস্থা স্যার নিতে পারি এই মানসিক স্বাস্থ্যসেবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে প্রফেসর মোতালেব যেটা বলেছে, আমি তার সাথে কোনোভাবেই দ্বিমত করি না, আমি একমত। তার সাথে আমি আই ওয়ান্ট টু অ্যাড সামথিং। বাংলাদেশের যে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ব্যবস্থার যে পর্যায়, সেখানে এটা কিন্তু দিনকে দিন বাড়বে। অ্যাজ উই আর গেটিং মেকানাইজড, হ্যাঁ, তাতে কিন্তু আমাদের এই স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যের উপরে একটা এফেক্ট পড়ছে। একসময় আমাদের এই মানসিক স্বাস্থ্য যে রোগী, মানসিক, এই ব্যাপারে আমাদের পার্সেন্টেজ কিন্তু খুব কম ছিল, কারণ আমাদের সমাজটা ছিল একান্নবর্তী সমাজ, পরিবার সবাই একতাবদ্ধভাবে আমরা থাকতাম, যার কারণে এই প্রবলেমগুলি আমাদের কিন্তু অনেক কম ছিল উন্নত বিশ্বের তুলনায়। কিন্তু ধীরে ধীরে আমরা যত আরবানাইজেশন হচ্ছে, আমাদের এই প্রবলেমগুলি কিন্তু
ধীরে ধীরে বাড়ছে এবং ভবিষ্যতে এটা আরও বাড়তে থাকবে। একটা পয়েন্ট যোগ করতে চাই, সেটা হলো জি। বাংলাদেশের মানুষের কিন্তু গড় আয়ু অনেক বেড়ে গেছে, এক্স্যাক্টলি, তো যার ফলে এই এই প্রবলেম, এইগুলিও দিজ আর অল ফ্যাক্টরস, এইগুলোও কিন্তু বেড়ে যাচ্ছে। কাজে আমাদেরকে এই ব্যাপারেও সচেতন হতে হবে। এবং আপনারা যদি দেখেন জি, স্যার। যে ডিভোর্স যেটা আগে ছিলই না, এখন কিন্তু ডিভোর্সের সংখ্যা অনেক বেড়েছে, দাম্পত্য কলহ অনেক বেড়েছে, যেটা অতীতে ছিল না। দিস আর দ্য ইফেক্ট অফ আরবানাইজেশন, কিন্তু র্যাপিড আরবানাইজেশন হচ্ছে বাংলাদেশ, যার কারণে এই সমস্ত জিনিসগুলি বাড়ছে এবং রুটে গেলে দিস অল আর রিলেটেড উইথ মেন্টাল হেলথ। জি স্যার। তো সেই জায়গায় যেটা আমাদের প্রফেসর মোতালেব বলেছে যে এই রোগ হলে পরে তার চিকিৎসা ব্যবস্থা উন্নতি করার জন্য আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচার, ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, এগুলির দিকে মনোযোগ দিতে হবে। তবে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমাদের মতো এই অনুন্নতশীল দেশে আমাদের খেয়াল করা দরকার, সেটা হলো যে সোশ্যাল ট্যাবুস। জি স্যার। আমরা যারা আক্রান্ত, মানসিক রোগে আক্রান্ত আছি, আমরা নিজেরাই আমরা চিকিৎসকের কাছে যেতে চাই না, যাই না, যার জন্য কিন্তু এই রোগটা জন্য যে 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 নিরাময়যোগ্য যে রোগ, সেই জায়গায় আমরা অ্যাড্রেস করতে পারি না। এবং আপনি যেটা বলেছেন যথার্থ, যে 100 ভাগের মধ্যে 92% মানসিক রোগী বাংলাদেশের এখন চিকিৎসার আওতার বাইরে আছে। জি স্যার। দ্যাটস ওয়ান অফ দ্য রিজন। কিন্তু যে ডাক্তার নাই অথবা ইনফ্রাস্ট্রাকচার নাই, ফ্যাসিলিটিস নাই, তার চেয়েও বড় বাধা কিন্তু ট্যাবুস। কেউ আক্রান্ত হলেও আমরা এটা প্রকাশ করতে চাই না, জি স্যার। আমরা যেতে চাই না, এবং যে পরিবার যদি তাকে নিতে চায়, সে যেতে চায় না, মনে করে যে এটা সোশ্যালি সে অবমূল্যায়িত হবে অথবা সোশ্যালি সামাজিকভাবে সে হেয় হবে। এই জায়গা থেকে আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে। এবং সেই জন্য আমি মনে করি যে ইনফ্রাস্ট্রাকচার, ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের একাডেমিক কারিকুলামগুলিতে মানসিক স্বাস্থ্যের যে গুরুত্ব আছে, এটা একেবারেই আপনার প্রাথমিক পর্যায় থেকে না হলেও মাধ্যমিক পর্যায় থেকে শুরু করে আমাদের পুস্তকগুলিতে এটাকে সন্নিবেশিত করতে হবে। এবং একইভাবে আমরা যেটা করেছি, আপনার মেডিকেল শিক্ষা কার্যক্রমে মানসিক স্বাস্থ্যকে আমরা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আমরা কিন্তু ইনক্লুড করে দিয়েছি। এখন আপনারা তো জানেন যে 20 ঘন্টা আমাদের আছে। হ্যাঁ স্যার, আমি আপনার কাছে এই প্রসঙ্গে আসবো স্যার, তবে তার আগে আমাদের একটা বিরতির সময় এসছে। আমরা বিরতির পরে স্যার আপনার কাছে আবার ফিরে আসবো। ফিরে আসলাম বিরতির পর। অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার, আমরা বিরতির আগে আপনার কাছে যে বিষয়টিতে ছিলাম, সেটা হচ্ছে স্যার আন্ডার গ্রাজুয়েট মেডিকেল শিক্ষা। আপনি বলছিলেন যে হ্যাঁ, এখন আন্ডার গ্রাজুয়েট মেডিকেল শিক্ষায় মানুষের স্বাস্থ্যকে আরও গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করার একটি প্রক্রিয়া চলছে। স্যার, এই বিষয়ে আপনি আপনার বক্তব্য। এই প্রক্রিয়া চলছে এবং এটা যথার্থ। কারণ আমরা যারা, আমি যদি চিকিৎসক তৈরি করতে চাই, সে যদি সাইকিয়াট্রি সম্বন্ধে তার ইনিশিয়াল লেভেলে তার জ্ঞান না থাকে, তাহলে কিন্তু সে এই সাবজেক্টের প্রতি ইন্টারেস্টেড হবে না। এবং সাধারণ আমাদের যারা জেনারেল প্র্যাকটিশনার্স, তাদেরও মিনিমাম কিন্তু আপনার এই সাইকিয়াট্রি সম্বন্ধে একটা অভিজ্ঞতা, জ্ঞান থাকতে হবে। সেই লক্ষ্যেই কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট কারিকুলামে 20 আওয়ার্স, আপনার 20 ঘন্টা পাঠ্য কার্যক্রম যুক্ত করা হয়েছে সাইকিয়াট্রির ব্যাপারে। এবং এটা কিন্তু আমি মনে করি একটা যুগান্তকারী পদক্ষেপ। এবং তাতে করে আমাদের যারা চিকিৎসক তৈরি হচ্ছেন, তারা কিন্তু সাইকিয়াট্রি সম্বন্ধে একটা জ্ঞান নিয়ে তারা এমবিবিএস পাশ করছেন। ভবিষ্যতের এটা সাইকিয়াট্রি সাবজেক্ট ডেভেলপ করার জন্য বাংলাদেশে একটা বড় পদক্ষেপ রাখবে বলে বিশ্বাস করি। স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার স্যার আপনার কাছে ফিরবো। প্রফেসর মোতালেব স্যার, আমি প্রফেসর হারুন স্যারের কথার সূত্র ধরে আবার আপনার কাছে আসছি। স্যার, স্যার যেটি বললেন যে আন্ডার গ্রাজুয়েট মেডিকেল শিক্ষায় এখন মানুষ স্বাস্থ্যকে অধিকতর গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করা হচ্ছে। স্যার 20 ঘন্টা লেকচারের কথা বললেন, এবং আমি স্যার একটু যোগ করতে পারি যে একই সঙ্গে মানে 3rd ইয়ারে এবং 5th ইয়ারে টোটাল স্যার ওয়ার্ড প্লেসমেন্টের ব্যবস্থা করা হয়েছে। সেখানেও 2 সপ্তাহ 2 সপ্তাহ 4 সপ্তাহ এবং প্রতিদিন প্রায় 4 ঘন্টা করে 96 ঘন্টার একটা ওয়ার্ড প্লেসমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিহেভিয়ারাল সায়েন্স, যেটি আগে সাধারণত কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট এটিকে দেখভাল করতো, এটিও এখন থেকে, যেটি সাধারণত প্রথম বর্ষে এটার এই বিহেভিয়ারাল সায়েন্সের ক্লাসগুলো হয়, সেটিকেও এখন আসলে
সাইকিয়াট্রিকেই ডিল করতে বলা হচ্ছে। তো এই যে ব্যাপক কর্মযজ্ঞ, আপনি কি মনে করেন এই ব্যাপক কর্মযজ্ঞকে কাভার করার জন্য যে পরিমাণ সাইকিয়াট্রিস্ট বা মেন্টাল হেলথ টিচার দরকার মেডিকেল কলেজগুলোতে সরকারি বেসরকারি মিলিয়ে, আপনার কি স্যার কি মনে হয় এই পরিমাণ চিকিৎসক মানে মনোচিকিৎসক বা সাইকিয়াট্রিস্ট কি আমাদের সরকারি বেসরকারি পর্যায়ে আছে? ধন্যবাদ আপনাকে। সত্যি কথা বলতে কি, এই প্রায় বিগত 1 বছর মধ্যে যে এই স্বাস্থ্য ব্যবস্থায় পলিসি মেকিং লেভেলে যেটুকু ব্যাপক পরিবর্তন হয়েছে, সেটা আসলে আমরা আশাবাদী যে আমরা আশা করছি যে আরও উন্নত হবে, আরও ভালো কিছু হবে। কারণ মানসিক বিশেষজ্ঞ সেটা বড় কথা না। একটা জনগোষ্ঠীর প্রায় শতকরা 5/1 মানে প্রায় 18.6 বা 7 এরকম একটা বিশাল একটা জনগোষ্ঠী কোনো না কোনোভাবে মানসিক রোগে ভুগে থাকেন, যাদের চিকিৎসা করতে হবে। তো এই চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ চিকিৎসকরা যদি এই মানসিক রোগ সম্পর্কে যদি ধারণা থাকে, তারা যদি হাতে কলমে রুগী দেখে, রুগী ভর্তি করে, রুগী আউটডোরে রুগী দেখে বা হাসপাতালে রুগী ভর্তি করে হাতে কলমে চিকিৎসা ব্যবস্থা শিক্ষার যে সিস্টেমটা, এই সিস্টেমটা তারা যদি জড়িত না থাকে, স্বাভাবিকভাবে তা আমরা মনে করি যে তারা একজন দুর্বল ডাক্তার হিসেবে জাতিকে বেশি কিছু দিতে পারবে না। কাজেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি, যে বাংলাদেশের, আমি একটু আগেও বলেছি যতগুলো সরকারি বেসরকারি হাসপাতাল আছে সবগুলোতে অন্তত যে মানসিক রোগের চিকিৎসা আউটডোর এবং ইনডোর এনশিওর করতে হবে। আমাদের বর্তমান চিত্রটা কিন্তু একটু হতাশাজনক স্যার। যেমন স্যার আমাদের সরকারি পর্যায়ে প্রায় 30টার অধিক মেডিকেল কলেজ এখন হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তত 50%, প্রায় 50% মেডিকেল কলেজগুলোতে কিন্তু এখনও সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের কার্যক্রম শুরু হয়নি। সাইকিয়াট্রিস্ট নেই এই কারণে, অর্থাৎ সেসব জায়গায় সাইকিয়াট্রিস্ট নেই বা সাইকিয়াট্রিস্ট ডিপার্টমেন্টের কার্যক্রম নেই। এবং একই সঙ্গে স্যার প্রাইভেট মেডিকেল কলেজগুলোর প্রসঙ্গে যদি আসি, খোদ ঢাকা শহরে প্রায় 38টার মতো স্যার প্রাইভেট মেডিকেল কলেজ আছে, এবং সেখানেও প্রায় 50% জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেখানে সাইকিয়াট্রিস্ট নেই। এবং যে সমস্ত মেডিকেল কলেজগুলিতে সাইকিয়াট্রিস্ট আছে সেখানেও সংখ্যা 1 থেকে 2-এর বেশি নয়। তো এই যে স্যার আমরা একটা ব্যাপক কর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছি আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে এই যে মানসিক স্বাস্থ্যকে অধিকতর গুরুত্বর মাধ্যমে তাদেরকে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতন তৈরি করে তোলা, যেই প্রসঙ্গে স্যার আপনি বলেছিলেন যে আমরা যদি NHS-এর আদলে যদি আমরা বাংলাদেশকে স্বাস্থ্য সাজাতে চাই, সেখানেও কিন্তু NHS-এর যেসব এন্ট্রি এক্সামগুলো আছে, সেটা প্ল্যাব হোক বা MRCP-র মাধ্যমে যাক, সেখানে কিন্তু মেন্টাল হেলথের একটা সিগনিফিকেন্ট কম্পোনেন্ট আছে। তো আমাদের আন্ডারগ্রাজুয়েট মেডিকেলে যদি আমরা সেটাকে ওইভাবে ইনকর্পোরেট করতে চাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 50% জায়গায় সরকারি বেসরকারি মিলিয়ে সেখানে স্যার সাইকিয়াট্রিস্ট নাই। তাহলে এটা কিভাবে স্যার কাভার হতে পারে স্যার? এই ক্ষেত্রে স্যার আপনাদের কোনো রকম পরিকল্পনা বা করণীয়? এটা তো ধরেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ সাইকিয়াট্রি সাবজেক্টে যদি আমরা উন্নতি করতে চাই, তাহলে উইল হ্যাভ টু মেক আমাদের ভালো সাইকিয়াট্রিক টিচার, এবং তারাই আবার ছাত্রদেরকে সাইকিয়াট্রি সম্বন্ধে জ্ঞান দিতে পারবে। তো আপনি যেটা বলেছেন যে সরকারি ম্যাক্সিমাম হাসপাতালগুলিতে আপনার সাইকিয়াট্রিক টিচার নাই, এবং বেসরকারি মেডিকেল কলেজগুলিতে তো নাই বললেই চলে। তো এই জায়গায় BMDC আমি মনে করি ক্যান প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল, কারণ বাংলাদেশের মেডিকেল কলেজগুলিতে শিক্ষা কার্যক্রমকে পরিচালনা করার জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ইজ ওয়ান অফ দ্য কম্পোনেন্ট, রেগুলেটরি কম্পোনেন্ট। তারা প্রতি বছর মেডিকেল কলেজগুলি আপনার ভিজিটে যায়, এবং সেইখানে আমি বর্তমানে BMDC-র এক্সিকিউটিভ কমিটি মেম্বার। আমরা কিন্তু এখন এই ব্যাপারগুলি দেখছি যে যেখানে শিক্ষকের স্বল্পতা আছে সেইখানে যেন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, ইনক্লুডিং সাইকিয়াট্রি। এবং এছাড়াও বাংলাদেশের এই নিয়ন্ত্রণ মেডিকেল কলেজগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য হেলথ মিনিস্ট্রি, তারপরে ডাইরেক্টর জেনারেল অফিস, DG অফিস, এরা বিভিন্ন সময় ঢাকা ইউনিভার্সিটি তারা ইন্সপেকশন টিম যায় ফর রিকগনিশন অফ দ্য কোর্স অ্যান্ড এক্সটেনশন অফ দ্য কোর্স ইত্যাদি মেডিকেল কলেজগুলি নিয়ন্ত্রণের জন্য। সেইখানে আমি মনে করি প্রত্যেকটা সংস্থার থেকেই যখন ভিজিটে যায়, তারা যদি সাইকিয়াট্রি সহ যেই সব
বিভাগগুলিতে শিক্ষক স্বল্পতা আছে, সেই স্বল্পতা পূরণ না করলে তাদের রিকগনিশনের জন্য যদি আমরা মানে কি বলবো বাধ্যবাধকতা তৈরি করি, তাহলে কিন্তু এই জায়গাগুলি পূরণ হয়ে যাবে খুব দ্রুত, এবং তখনই আমরা প্রকৃত অর্থে সাইকিয়াট্রিকে আমরা সাপোর্ট করতে পারবো বলে আমি মনে করি। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার আবারও বলতে বাধ্য হচ্ছি যে স্যার আমরা কিন্তু আপনার এইসব বক্তব্যের মাধ্যমে আমরা যথেষ্ট আশাবাদী হওয়ার সুযোগ তৈরি হচ্ছে আমাদের জন্য ইনশাআল্লাহ। প্রফেসর মোতালেব স্যার, আমি আবার আপনার কাছে আসছি। তো স্যার যেটি বললেন, স্যারের কথা সূত্র ধরে আসছি যে আসলে কিন্তু আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, আমরা দেখতে পাবো যে আমি ইউকের কথা বললাম, যে ইউএসএতে যারা ইউএসএমএলই পরীক্ষা দিচ্ছে সেখানে সাধারণত 5টা সাবজেক্টকে কাভার করা হয়: মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, পেডিয়াট্রিক্স এবং সাইকিয়াট্রি। তার মানে এখন আমি যদি ওই 4টা সাবজেক্টের সঙ্গে বাংলাদেশ সাইকিয়াট্রি তুলনা করি, সেখান থেকে কিন্তু যোজন পিছিয়ে আছে আমাদের। আপনারা স্যার যে সমস্ত কথাগুলো বলেছেন, তো এই যে একটা সেখানে লোকবলের কথা বলেন, সেখানে বিদ্যমান এন্ট্রির কথা বলেন স্বাস্থ্যসেবার একদম প্রাথমিক স্বাস্থ্যসেবায়, তো আমাদের কিন্তু একটা কার্যক্রম চলছিল যে প্রাথমিক স্বাস্থ্যসেবায় কীভাবে মানসিক স্বাস্থ্যকে অঙ্গীভূত করা যায়, কিন্তু সেটি এখনও বাস্তবায়ন করা হয়নি। এই বিষয়ে স্যার আপনার কোনো সুপারিশ আছে কিনা, এটি কীভাবে করা যেতে পারে যে একদম প্রাথমিক স্বাস্থ্যসেবায় যেখানে মানুষ উপজেলা হেলথ কমপ্লেক্সে তার খুবই নিকটবর্তী একটি জায়গায় একটা মানুষ যে কীভাবে মানসিক স্বাস্থ্যসেবাটি পেতে পারে? স্যার এগুলো আসলে পলিসি মেকিং লেভেলের বিষয়। তো সেটা আমরা যেটা করতে পারি সেটা হলো যে জনসাধারণের ভাবে বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময়ের মাধ্যমে আমরা যারা সমাজের মান্যগণ্য ব্যক্তি বা সমাজের মুখপাত্র, যারা দেশ মানুষ নিয়ে ভাবেন, মানুষ নিয়ে কথা বলেন, তাদের সাথে আমরা এই ব্যাপারে মত বিনিময় করতে পারি। আরেকটা বিষয় হলো যে আমাদের প্রফেসর হারুন রশিদ সাহেব যেটা বললেন যে আমাদের মেডিকেল কলেজগুলোর যে সমস্ত রেগুলেটরি বডি আছে, যেমন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা ইউনিভার্সিটিগুলা যখন অ্যাফিলিয়েশন দেয়, যখন রিকগনিশন করে, যখন বেডের সংখ্যা বাড়াতে যায়, তখন এই সমস্ত বিষয়গুলো ইম্পোজ করতে পারেন যে আপনাদের সব সাবজেক্টের টিচার আছে কিনা, কতজন আছেন, সিনিয়র কয়জন, জুনিয়র কয়জন, আপনাদের কোন কোন সাবজেক্টের আউটডোর আছে, কোথায় আছে না আছে, ইনডোর আছে কিনা, বা এই জিনিসগুলো ইম্পোজ যদি করা যায় তাহলে আমার মনে হয় এটা বাড়বে, এই সার্ভিসটা আরও ইমপ্রুভ হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আমি আপনার কাছে আসছি। আপনি আগে একটা বিষয় যেটা বলেছিলেন যে আমাদের বাংলাদেশের মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের একটা বড় অন্তরায় ইনফ্রাস্ট্রাকচারাল বাধা তো আছেই, আমাদের জনশক্তি, জনবল বা আমাদের বিভিন্ন অবকাঠামো, তার পাশাপাশি স্টিগমার কথা আপনি বলেছিলেন স্যার। তো স্যার এর বাইরে আর কি কি স্যার করণীয় আছে? চিকিৎসকদের সমাজে আপনি কি মনে করেন স্যার, সেই স্টিগমাটা আমাদের চিকিৎসক সমাজে কতটুকু? আমরা ব্যক্তিগত পর্যায়ে কিন্তু আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক নেতিবাচক জিনিস দেখতে পাই আমাদের চিকিৎসক সমাজের ভেতরে। আমাদের মনে হয় যে সাধারণ জনগণের মধ্যে যত না স্টিগমা, আমাদের ডাক্তারদের মধ্যে, পার্টিকুলারলি স্পেশালিস্ট ডক্টরদের মধ্যে সেই স্টিগমার পরিমাণটা আমাদের কেন যেন মনে হয় অনেক বেশি। আপনি নিজেই স্যার এটিকে কেমন অনুভব করেন এবং এই ক্ষেত্রে আপনার কোনো সুপারিশ আছে কিনা? চিকিৎসক তো আর সমাজের বাইরে না, আমরা তো সমাজেরই একটা অংশ, যার কারণে যে স্টিগমা আমাদের সমাজে বর্তমান, এটা কিন্তু আমাদের চিকিৎসকদের মধ্যেও আছে। প্রত্যেকেই কিন্তু আমরা যারা চিকিৎসক, আমার কাছে যখন একটা পেশেন্ট আসছে, আমি যদি বুঝতে পারি যে এই রোগীটা সাইকিয়াট্রিক সাপোর্ট দরকার, আমি যদি তাকে রেফার করতাম একজন সাইকিয়াট্রিস্টের কাছে, তাহলে কিন্তু এক ধরনের স্ক্রিনিং হয়ে যেত। কিন্তু আমরা অন্য চিকিৎসক, অন্য লাইনে যারা আছি, আউট অফ দ্য আদার দ্যান সাইকিয়াট্রিস্ট, উই ডু নট রেফার। আপনারা যারা সাইকিয়াট্রিস্ট, আপনারা খেয়াল করে দেখবেন যে আপনারা কতগুলি রেফার রুগী পান, যা রুগী আসে সব ডাইরেক্ট রেফার পেশেন্ট নাই, খুবই কম স্যার, খুবই কম, এবং এটি যথেষ্ট হতাশাজনক এবং খুবই হতাশাজনক। অথচ এটা কিন্তু হওয়ার কথা ছিল না, কারণ যে চিকিৎসক অন্য সাবজেক্টের স্পেশালিস্ট, সে তো এমবিবিএস গ্র্যাজুয়েট, সে তো সাইকিয়াট্রিক সাবজেক্টের ব্যাপারে তার মিনিমাম জ্ঞান আছে, সে একটা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি বুঝে। তার কাছে যখন এই কি বলে মানসিক সমস্যা সহ একটা রুগী যায়, তখন তার কিন্তু আইডিয়ালি রেফার করা উচিত ওই পেশেন্টটাকে টু এ সাইকিয়াট্রিস্ট, কিন্তু উনি সেটা করেন না। তো সব মিলে আমি বলবো যে এই স্টিগমা সামাজিকভাবে বাংলাদেশে প্রবল, এবং মানুষ এই ব্যাপারে
অ্যাকসেপ্ট করতে চায় না যে সে মানসিকভাবে বিপর্যস্ত। এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কারণ এটা আমাদের সমাজকে নানাভাবে পিছিয়ে দিচ্ছে। এবং আমরা কিন্তু এই সাবজেক্টের যে মানে আমি বলবো যে এই মানসিক এই চিকিৎসার ব্যাপারে আমরা যে পিছিয়ে আছি, স্টিগমা ইজ ওয়ান অফ দ্য মেইন কম্পোনেন্ট ইন বাংলাদেশ। কারণ আপনি জানেন যে চিকিৎসক স্বল্পতা আছে, কিন্তু পোস্ট গ্রাজুয়েশন করার পরে বহু চিকিৎসক আপনাদের সাইকিয়াট্রিস্ট আছে যারা চাকরি পাচ্ছে না। তো এই সাবজেক্টে যাবে কেন? ইফ ইউ ডু নট গেট এ জব, আপনি তো এই সাবজেক্ট পড়ালেখা করবেন না। আপনি রুগী যদি না পান তাহলে এই সাবজেক্টের প্রতি আগ্রহ আপনার থাকবে না। তো সেই জন্য স্টিগমার জায়গায় কিন্তু আমাদের বেশি জোর দিতে হবে, সো দ্যাট মানুষ এটা থেকে বেরোয় আসে। যখনই কোনো সমস্যা ফিল করে সে যেন সাইকিয়াট্রিস্টের কাছে যায়। এটার জন্য আমরা যারা অন্য লাইনের চিকিৎসক এবং সামাজিকভাবে যারা সমাজের নেতা, রাজনীতিবিদ, সবাইকে আগে আসতে হবে এই ব্যাপারে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সময় হয়েছে একটা বিরতি নেবার, আমরা স্যার বিরতির পরেই ফিরছি। প্রফেসর মোতালেব স্যার, আমি আপনার কাছে আসছি। স্যার, আমরা স্যারের কাছে স্টিগমা নিয়ে গিয়েছিলাম, একই প্রশ্ন স্যার আপনার কাছেও করতে চাই যে একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আপনি কি মনে করেন এই যে সমাজব্যাপী যে স্টিগমা ছড়িয়ে আছে সেটি কিভাবে স্যার কমানো যেতে পারে? আসলে এই মেন্টাল হেলথ সার্ভিস সাইকিয়াট্রিক পেশেন্টের চিকিৎসার মান উন্নয়নের পিছনে এই সামাজিক কুসংস্কার বা সোশ্যাল স্টিগমা একটা ইম্পর্টেন্ট ইস্যু হিসেবে কাজ করে। তো এটা বিভিন্নভাবে কাজ করে, এটা সমাজের মধ্যে থাকে বা আমাদের চিকিৎসকের মধ্যেও আছে। যদি সমাজের মধ্যে যদি আমরা হিসাব করি, যে আমরা যদি ভাবি, আমরা যদি দেখি, যেন আমাদের পবিত্র কোরআনে করিমে জিনের অস্তিত্ব সম্পর্কে বলা আছে। এই জিনের অস্তিত্বকে কেন্দ্র করে কিছু সংখ্যক মানুষ এই ঝাড় ফুঁক, তাবিজ, কবিরাজ, জিন হাজির, নানান রকমের লাল জিন, কালো জিন, সাদা জিন, এটা সেটা বিভিন্ন রকমের গল্প সল্প করে মানুষকে নানানভাবে শারীরিকভাবে নির্যাতন করে, মরিচের গুঁড়া শুকায়, আর পানিতে চুয়ায়, বা নানান রকম শারীরিকভাবে নির্যাতন করে, অথবা আর্থিকভাবে তাদেরকে নানান রকমের হয়রানি করে। যখন একটা অঘটন, যখন বড় রকমের একটা অঘটন ঘটে, পত্রিকায় যখন খবর হয় বা মিডিয়াতে যখন, টেলিভিশনে যখন খবর হয়, তখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী খুব তৎপর হয়ে যায়। কিন্তু এটা যে একটা বেআইনি কাজ, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটা যে একটা রুটিন ওয়ার্ক, বা জেলায় জেলায় যে যারা স্বাস্থ্য কর্মকর্তা বা সিভিল সার্জন যারা আছেন, তারা যে এই কাজগুলো যদি তদারকি করতে পারেন, যে তারা যে তদারকি করলে যে এটা মানুষের যে উপকার হবে, সুবিধা হবে, এই জিনিসটা তারা ভুলে যান। হয়রিস আমাদের দেশের ডায়াগনস্টিক ক্লিনিক বা হাসপাতালগুলোতে র্যাবের অভিযান চলে, নানান রকমের ত্রুটি বিচ্যুতি খোঁজা হয়, অনেক টাকা জরিমানা করা হয়। কিন্তু এই কিছু সংখ্যক মানুষ এই ধর্মকে নিয়ে অথবা সামাজিক কুসংস্কারকে কেন্দ্র করে যে সাধারণ মানুষকে যে কীভাবে ঠকাচ্ছে, হয়রানি করছে, ক্ষতিগ্রস্ত করছে, আমরা কিন্তু এটা একবারেই সচেতন না, যেটা অনেক বেশি সচেতন হওয়া উচিত। মানসিক বিশেষজ্ঞের তত্ত্বাবধানে যদি মানসিক সার্ভিসকে যদি ইমপ্রুভ করা হয়, আমি মনে করি যে এই সামাজিক কুসংস্কার বা কুপমণ্ডুকতা যেটা আমাদের চিকিৎসকদের মধ্যেও যেটা বাসা বেঁধে আছে বা গভীরভাবে ওতপ্রোতভাবে গেঁথে আছে, আমি মনে করি যে এই সমস্যার অনেক সমাধান হয়ে যাবে। হ্যাঁ, প্রফেসর হারুন স্যার, আমি আপনার কাছে আবার আসছি স্যার। আপনার আগের কথার সূত্র ধরে স্যার আপনি রেফারেল সিস্টেমের কথা বলেছেন, এবং একই সঙ্গে কিন্তু স্যার আপনি বলেছেন যে আপনাদের জনাব তারেক রহমান সাহেবের একটি অঙ্গীকারনামা আছে, যদি ক্ষমতায় আসেন সেই 31 দফা করে বাস্তবায়ন করবেন, এবং সেখানে NHS-এর আদলে বাংলাদেশ স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজানোর কথা বলা আছে। আমরা NHS-এ দেখতে পাই সেখানে কিন্তু স্বাস্থ্যসেবার একদম মেরুদণ্ডই হচ্ছে রেফারেল সিস্টেম। এক্স্যাক্টলি। অর্থাৎ সেখানে কিন্তু একজন জিপি ছাড়া কোনো স্পেশালিস্টকে সরাসরি যেতে পারবে না, বা এই যে একটা হেলদি রেফারেল সিস্টেম আছে সমস্ত ডিসিপ্লিনগুলোর মধ্যে। একই সঙ্গে স্যার আপনি নিজেই আগের বক্তব্যে উল্লেখ করেছেন যে প্রায় এখনও আমাদের 16% মানে 16 গুণ বাজেট মানুষ স্বাস্থ্যে বাড়ানোর কিন্তু একটা সুযোগ আছে, আমরা যদি সত্যি NHS-এর দিকে তাকাই, সেভাবে চিন্তা করি। তারপরে স্যার এই যে বর্ধিত বাজেট বরাদ্দ দিয়ে আপনারা কি স্যার এই রেফারেল সিস্টেমের দিকে তাকাবেন কিনা, যে কিভাবে আমাদের দেশে, কারণ এটা আমরা যখন স্যার নিজেরা যখন চিকিৎসক হয়েছি, আমরা যখন প্র্যাকটিস শুরু করেছি, আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা রেভলিউশন আনতে পারে যদি সত্যি আমাদের এই সাব স্পেশালিটি বা স্পেশালিটি ডিপার্টমেন্টগুলোর মধ্যে একটা হেলদি রেফারেল সিস্টেম চালু হয়, এবং একটা মানুষ যদি
কোনো একজন জিপি বা জেনারেল ফিজিশিয়ানের মাধ্যমে যদি স্পেশালিস্টের কাছে আসেন, তাহলে মানুষের রোগ মানে বিভিন্ন রোগীদের হেনস্থাটা কমে যাবে, তারা সঠিক একটা দিক নির্দেশনা পাবে। সেই বিষয়ে আপনার কি বক্তব্য স্যার? জি, ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে অব্যবস্থাপনা, এইটার ওয়ান অফ দ্য মেইন রিজন কিন্তু আমাদের দেশে কোনো রেফারেল সিস্টেম নাই। আপনি দেখবেন যে আপনার কাছে প্রতিদিন আপনি যখন চিকিৎসক, আপনার কাছে একজন রুগী বলবে যে বাংলাদেশে সবচেয়ে ভালো কার্ডিওলজিস্টকে, তাকে দেখাবো, একদম টপ জায়গায় যেতে চায়, টপ জায়গায় চলে যেতে চায়, এবং যাইও কিন্তু জি স্যার, যার অ্যাবিলিটি আছে। এবং তাতে যেটা হচ্ছে যে ভালো, সে কিন্তু রোগীর ভারে ভারাক্রান্ত হয়ে যায়। সে দৈনিক 100টা রুগী দেখে, 200টা রুগী দেখে, কাউকে 1 মিনিট সময় দেয়, কাউকে 2 মিনিট সময় দেয়, এবং তাতে করে ওই যে রুগী তার কাছে গিয়েছে সে কিন্তু সন্তুষ্ট হয় না, সে অসন্তুষ্ট হয় এবং বাইরে এসে বলে যে আমাকে ডাক্তার সাহেব সময় দেয় নাই। তো এই জায়গা থেকে আমাদের কিন্তু পরিত্রাণ দরকার, যে আমরা আমাদের যারা স্পেশালিস্ট আছে, যারা ভালো ডাক্তার আছে, তারা এই রোগীর ভারে ভারাক্রান্ত, একই সাথে আবার যে রুগী যাচ্ছে তাদের কাছে, সেই রুগী ভালো চিকিৎসা পাচ্ছে না, এবং সেই রুগীর তো ওই জায়গায় যাওয়ারই দরকার নেই, যদি আমরা একটা সঠিক রেফারেল ব্যবস্থা কায়েম করতে পারি। তাতে করে যে রুগীর যেখানে যাওয়া দরকার সেইখানে যাবে এবং সঠিক চিকিৎসাটা পাবে, এবং সেও সন্তুষ্টভাবে ফেরত আসবে। থ্যাংক ইউ স্যার। প্রফেসর মোতালেব স্যার, আমি আপনার কাছে আসছি যে এই যে গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা আসলে অনেক পজিটিভ স্বপ্ন দেখছি, তো এই বাংলাদেশের মানসিক স্বাস্থ্যকে নেতৃত্ব দেওয়ার একটা পজিশনে আপনি এসছেন। তো আপনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের আহ্বায়ক হিসেবে আপনার কমিটমেন্ট কি স্যার? আপনারা কি করেছেন বা আপনারা কি করতে চান জনসাধারণের জন্য, জনগণের কাছে সাইকিয়াট্রিকে পৌঁছে দেওয়ার জন্য স্যার আপনাদের কি পরিকল্পনা আছে? আসলে আমরা তো দায়িত্ব নিয়েছি আছে প্রায় 13 মাস, খুব বেশি সময় না। আমরা ইতিমধ্যে অনেকগুলা সমস্যা আমরা মোকাবেলা করেছি। এক নম্বর হলো জুলাই গণ অভ্যুত্থানে, আপনি জানেন, ভালো করে জানেন, অনেকেই আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। যারা আহত হয়েছেন তারা এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের অনেক সদস্যরাই নানান রকমের মানসিক সমস্যার সম্মুখীন হয়েছে। তা আমাদের তরুণ সাইকিয়াট্রিস্টরা তারা কিন্তু একটা বড় রকমের একটা সার্ভিস তাদের জন্য এনশিওর করেছে, যে বিভিন্ন হাসপাতালে যেখানে যেখানে এই জুলাই যুদ্ধে যারা আহত তাদেরকে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য এবং তাদের পরিবারের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা মানসিক সমস্যা আক্রান্ত, তাদেরকে মেন্টাল হেলথ সার্ভিসটা দেওয়ার জন্য আমাদের তরুণ সদস্যরা কিন্তু অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। এবং এইখানে আমরা এই বিশেষ করে জুলাই গণযুদ্ধে মানে আহত যারা, তাদের মানসিক প্রবলেম নিয়ে কয়েকটা সায়েন্টিফিক স্টাডিও হয়েছে, যেগুলো দেশীয় এবং আন্তর্জাতিকভাবে অলরেডি জার্নালে কিন্তু প্রকাশিত হয়েছে। কাজেই আমাদের কথা হচ্ছে কি, আমাদের অ্যাসোসিয়েশন, আমাদের সব কিছু হচ্ছে মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। যেখানে যেখানে আমাদের যা কিছু প্রয়োজন, আমরা একেবারে মুক্ত হস্তে উদার মনে আমরা সব কিছু করতে এক পায়ে রাজি আছি। ধন্যবাদ স্যার। আমাদের সময় হয়েছে সর্বশেষ বিরতিতে যাবার, আমরা বিরতির পরেই ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। তো স্যার, বাংলাদেশে এই সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি একদিকে জনসাধারণের মাঝে চিকিৎসকদের ব্যাপারে একটা সন্দেহ, অবিশ্বাস, একটা অনাস্থা বা ওভারঅল বাংলাদেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিকিৎসক হিসাবেও আসলে আমাদের বঞ্চনার তালিকা অনেক দীর্ঘ, আমাদের অনেক রকম অপ্রাপ্তি আছে। এই যে চিকিৎসকের সঙ্গে জনগণের যে একটা কেমন যেন মুখোমুখি দাঁড়িয়ে পড়ার একটা অবস্থা বিভিন্ন জায়গায় দেখা যায়, এ থেকে উত্তরণের আমরা কিভাবে একটা সমন্বিত স্বাস্থ্যসেবা আমরা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে পারি, যেখানে চিকিৎসকদের উপরে আমাদের জনগণ আস্থা রাখবেন, আমরা আমাদের জনগণকে বুকে জড়িয়ে আমরা এই চিকিৎসা সেবাকে এগিয়ে নিয়ে যেতে পারি। স্যার, আপনার এই বিষয়ে স্যার আপনার কি মতামত? এই যে আমরা যে জনগণ এবং চিকিৎসক সমাজ অথবা চিকিৎসা সেবায় যারা জড়িত, তাদের একটা মুখোমুখি অবস্থান কিন্তু বর্তমানে চলছে। এইটার মূলে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো প্রত্যাশা এবং প্রাপ্তি।
এই জায়গায় যখন আপনার একটা ফারাক তৈরি হয়, গ্যাপ, তখনই কিন্তু এই দুই পক্ষের মধ্যে এক ধরনের এই যে আপনার বর্তমান যে পরিস্থিতি আপনি যেটা বললেন যে মুখোমুখি অবস্থান, সেটা তৈরি হয়েছে। তো বাংলাদেশের যে আপনার মানুষের যুগের সাথে সাথে মানুষের প্রত্যাশা কিন্তু বেড়ে গিয়েছে। একটা সময় ছিল বাংলাদেশের মানুষ গ্রামের যে কোয়াক চিকিৎসক বলেন, হাতুড়ে চিকিৎসক, তাকেই তার সর্বত্রাতা মনে করতো, তার কাছে যেত, ওই কুইনান মিক্সচার এবং দু একটা ওষুধ খেত। কিন্তু বর্তমানে কিন্তু সেই অবস্থা নেই। বাংলাদেশের মানুষ আধুনিক বিশ্বের সাথে তাল মিলে ইন্টারনেটের সাথে কানেক্টেড, তারা জানে সারা বিশ্বে চিকিৎসা ব্যবস্থা কোথায় গিয়েছে। তো সেই জায়গা থেকে তারা প্রত্যাশা করে বাংলাদেশেও তারা বিশ্বমানের একটা সেবা পাবে। মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক অবস্থাটা আমরা জানি, হেলথের বরাদ্দ কি আমরা জানি, হেলথের ইনফ্রাস্ট্রাকচারগুলির অবস্থা জানি, আমরা জনগণের অনুপাতে আমাদের হাসপাতালের সংখ্যা কী সেটা আমরা জানি, তাই না? তো সেই জায়গায় কিন্তু প্রাপ্তি, সেই কাঙ্ক্ষিত যে প্রত্যাশা, তার সাথে বিরাট একটা ফারাক। তো সেই জায়গায় আপনার এই আমাদের যে এই যে বর্তমান যে পরিস্থিতি, চিকিৎসকদের সাথে জনগণ একটা মুখোমুখি অবস্থানে আছে, এটাকে দূর করতে হলে আপনার এই গ্যাপটাকে কমায় আনতে হবে। প্রত্যাশার সাথে প্রাপ্তির যে গ্যাপ, এখানে আপনার অ্যাড্রেস করতে হবে। আপনার স্বাস্থ্যতে বরাদ্দ বাড়াতে হবে, চিকিৎসকের সংখ্যা বাড়াতে হবে, সেবা কর্মীর সংখ্যা বাড়াতে হবে, এবং সুষ্ঠু একটা ব্যবস্থাপনা তৈরি করতে হবে। যে বরাদ্দ দেওয়া হয় সেটাও কিন্তু সঠিক ব্যবহার হয় না। এখানে আপনারা দেখেছেন যে অতীতে বিগত 15-16 বছরে আপনার ব্যাপক দুর্নীতি, স্বাস্থ্য খাতে যে দুর্নীতি ছিল, এটা আনবিলিভেবল। সেই জায়গায় আমাদের অ্যাড্রেস করতে হবে, যাতে করে যেটুক বরাদ্দ সেইটারও যেন সেটু সঠিক ব্যবহার হয়। তো এই জায়গাগুলিকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, তাহলে কিন্তু এই ব্যবধান বাড়তে থাকবে, আমাদের মধ্যে সাংঘর্ষিক অবস্থানটা ধীরে ধীরে আরও বাড়বে। এবং আপনি জানেন যে বর্তমানে মানুষের মধ্যে এক ধরনের আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। চিকিৎসা ভুল হয়েছে কি হয় নাই, রোগী মারা যাওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে রোগীর লোকজন চিকিৎসকের উপরে হামলা করছেন, তাকে আঘাতপ্রাপ্ত করছেন। তাতে করে কিন্তু একটা বৈরী পরিবেশ তৈরি হচ্ছে। তা আমরা এই জায়গাগুলিতে অবশ্যই আমাদের অ্যাড্রেস করতে হবে। সমস্ত কিছুর জন্য শুধু চিকিৎসককে দায়ী করলে হবে না। এই জায়গাটায় মানুষের মধ্যে এক ধরনের আমি বলবো সচেতনতা, অ্যাওয়ারনেস ডেভেলপ করা খুব জরুরি হয়ে পড়ছে। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রফেসর মোতালেব স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, খুব সংক্ষেপে স্যার আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি স্যার সাইকিয়াট্রিস্টদের নেতৃত্ব দিচ্ছেন, তো সাইকিয়াট্রিস্টদের জন্য আপনার প্রতিশ্রুতি কি স্যার আগামীর দিনগুলোতে? 8-10 জন চিকিৎসকের যে সমস্যা, সাইকিয়াট্রিস্টদের তো একই সমস্যায়। তো যাই হোক, তারপর আসার কথা হচ্ছে কি, আমরা বিগত বেশ কয়েক মাসে দেখেন বিপুল সংখ্যক সাইকিয়াট্রিস্টরা সরকারি চাকরিতে অন্তত প্রমোশন পেয়েছে। কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে, কেউ অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে, কেউ প্রফেসর হয়েছে। তো এই একটা পজিটিভ দিক হচ্ছে, অনেকের যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল বিভিন্ন কারণে, জটটা ছিল, তো এই জটটা অন্তত খুলেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, যারা জুনিয়র সাইকিয়াট্রিস্ট বা যারা সাইকিয়াট্রিস্ট স্টুডেন্ট বা যারা আগ্রহী, তাদের জন্য আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা আলাদাভাবে একটা অনলাইনে কিছু লেকচার নেওয়ার একটা ব্যবস্থা চালু হয়েছে। আমরা অলরেডি 3টা লেকচার মনে হয়ে গেছে, সামনে হয়তো আরও হবে, এবং আশা করছি আমরা এটা বিদেশি কোনো লেকচারার বা কোনো রিনাউন্ড টিচার সাথে আমরা কমিউনিকেট করে এই ধরনের লেকচারের আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি। সেক্ষেত্রে হয়তো সময় মানে ইয়েটা একটু মানে গ্যাপটা তো সমস্যা তো হতে পারে। তারপর আমরা চেষ্টা করবো যে বিদেশি কোনো চিকিৎসক বা নামকরা টিচারের সাথে কমিউনিকেট করে আমাদের দেশের ডাক্তারদের জন্য যে একটা লেকচার বা অনলাইনে লেকচার নেওয়ার আমরা একটা ব্যবস্থা করতে পারি। আমরা সামনে চিন্তা করছি যে আমরা একসময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশের সাইকিয়াট্রিস্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করতো। দীর্ঘদিন ধরে মনে হয় সেই প্রক্রিয়াটা বন্ধ। তো সেটা চালু করা যায় কি না, আমাদের দেশের সাইকিয়াট্রিস্টদেরকে অন্য দেশে প্রশিক্ষণের উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কি না, সেটা আমরা আমাদের
মাথার মধ্যে আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা অ্যাসোসিয়েশনটা আপনি দেখেন একসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট কেন্দ্রীয়ভাবে হতো, আর সিলেটে একটা ব্রাঞ্চ ছিল। তো এই রিসেন্টলি গত 1 বছরের মধ্যে আমরা সিলেটের ব্রাঞ্চকে স্ট্রেনথেনিং করা হয়েছে, চট্টগ্রামে ব্রাঞ্চ করা হয়েছে, রাজশাহীতে ব্রাঞ্চ করা হয়েছে, খুলনাতে ব্রাঞ্চ করা হয়েছে, ময়মনসিংহে ব্রাঞ্চ করা হয়েছে, বরিশালে ব্রাঞ্চ করা হয়েছে। অর্থাৎ আমরা টোটাল সাইকিয়াট্রিস্টদের যে অর্গানাইজেশনটা, আমরা এটাকে ঢাকার মধ্যে আবদ্ধ না রেখে আমরা এটা সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দিয়েছি। যার ফলে হবে কি, এলাকাভিত্তিক নিজেদের মধ্যে অ্যাসোসিয়েশন, এলাকাভিত্তিক সেমিনার সিম্পোজিয়াম, এলাকাভিত্তিক ভাব বিনিময়, এমনকি কোথাও কোথাও তারা বাৎসরিক পিকনিকও কিন্তু করছে। তো এই সব কিছু কিন্তু সাইকিয়াট্রিস্টের কল্যাণের জন্য। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে কি, নিজেরাও ভালো থাকতে হবে এবং দেশের মানুষকেও ভালো রাখার একটা প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আসলে দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম এবং সেখানে শুনতে পেলাম অনেক আশার কথা। আমরা সত্যিই স্বপ্ন দেখতে চাই যে এবার হয়তো এই নতুন নেতৃত্বের হাত ধরে পরিবর্তন আসবে বাংলাদেশের মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে, এবং সার্বিকভাবে গোটা স্বাস্থ্যক্ষেত্রেই আমরা একটি পজিটিভ পরিবর্তন দেখতে পাবো। তো সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।